2025 সালে মে মাসে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে এবার দ্বিতীয়বারের মতো তারা এই ধরনের একটা কর্মসূচি পালন করতে যাচ্ছে। সেই কর্মসূচির মূল বিষয়টা হচ্ছে দলের মিছিল করা, মানবিক বিপর্যয়ের যে বিষয়গুলো তাদের ঘটেছে সেগুলোকে হাইলাইট করা। এবং আমার মনে হচ্ছে সরকারের যে কার্যক্রম শুরু করেছেন, আপনি যেটা বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করেছে 6টি জেলায়, বিশেষ করে ঢাকা, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর, টুঙ্গিপাড়া সহ অন্যান্য এলাকা, যেটা এটা কি বলে গোপালগঞ্জ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে সরকারি দল সবসময় বিরোধী যারা থাকে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি দমনের প্র্যাকটিস বহু পুরনো, এটা যে নতুন এরা করছে তা না। আর যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং একটা আইনগত ভিত্তি ওনারা পেয়ে যান যে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা সেটা করতে পারবে না। আইনগত বিষয় মানে যে যুক্তি বিষয় আর কি। আইনগত বিষয় আসলে তো এই প্রসঙ্গ আসবে, আপনি কোন আইনে তাকে ইয়ে করে দেন, নিষিদ্ধ। সরকারি কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে তো মনে হয় যেন তারা এর মধ্যে সফল হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দিন যে চলে গেছে কেউ টেরই পায় নাই। কিন্তু সফলতা ওই দিক থেকে যে তাদের যে জন্মদিন এটা স্মরণ করাই দিয়েছে। এটা আমার মাথায় ছিল না যে আওয়ামী লীগের 23শে জুন আওয়ামী লীগের জন্মদিন, এটা আওয়ামী লীগের 17 বছরের কারো মাথায় ছিল না। কিন্তু এখন এমনভাবে আসছে যে আওয়ামী লীগের জন্মদিন সবাই মনে করতেছে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আওয়ামী লীগের উপর একটা মানবিক বিপর্যয় এসছে, আওয়ামী লীগের উপর একটা টর্চার চলতেছে সরকারি তরফ থেকে। আবার সেই টর্চারের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশ তো মোতায়েন করেই, এটা সেনাবাহিনী মোতায়েন করা, এটা যদি নাই থাকে, আওয়ামী লীগের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এত আয়োজন কেন? সবচেয়ে যেটা আমাকে আশ্চর্য করেছে, আপনি এটা উল্লেখ করেছেন যে সরকারি দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় মেশিনারিজ নিয়োগ করে, কিন্তু এই প্রথম দেখতেছি আমি যে সরকারি দল একটা গৃহপালিত বিরোধী দল, যেটা ভাই ভাই বিরোধী দল হিসেবে স্বীকৃত এবং একটা একতরফা ইলেকশনের মাধ্যমে এসেছে, তারাও আবার রাস্তায় নামছে কালকে 23 তারিখে ভিন্ন নাম দিয়া এবং ঢাকা শহরে। তার মানে আপনি দেখেন সরকার মানে কত আরামে আছে যে তার কিছু করতে হয় না রাজপথে, তার জন্য লাঠিয়াল বাহিনী হিসাবে জামাতে ইসলাম এবং তার সহযোগী এনসিপি আদার যেগুলো থাকে, জামাতের ABC টিম যেগুলো আছে, যেগুলো বলবেন ABCD যা আছে সবগুলো আবার বিরোধী দলকে কেন যেদিন সরকার স্ট্রিম রোল চালাবে বলে ডিসিশন নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ কোথাও উঠতে পারবে না, বসতে পারবে না, সেই কোনো কর্মসূচি পালন করতে পারবে না, কারণ আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, খুবই সরকার তো একটা যুক্তি দিয়ে এটা করতে যাচ্ছে। বিরোধী দল কোন যুক্তিতে 23 তারিখ রাস্তায় নামতেছে? তার বিরোধী দল তাহলে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য হয়ে গেল এখন। কারণ আপনার 4 মাস হয়েছে একটা সরকার এসেছে, তারা সরকার পরিচালনা করছে, তারা তাদের যে ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করবে। তারা আপনার জন্য আপনার ম্যান্ডেটকে বাস্তবায়ন করবে, আপনার গণভোট বাস্তবায়ন করা, আপনার সংস্কার কর্মসূচি, তার সংস্কার সে তার মতো করবে। আপনি কি কারণে বলবেন যে আমরা গণ অভ্যুত্থান করবো, আরেকটা অভ্যুত্থান আসবে? সবাইকে সব বাকওয়াজ। এই অভ্যুত্থান যদি আপনি করতে হয়, কারে দিয়ে করবেন? কারে দিয়ে অভ্যুত্থান করবেন? জনগণ কি এটাতে কোনো সায় দিচ্ছে? জনগণের সায় আছে? জনগণ নামে এখানে? আপনি যখন বলবেন যে অভ্যুত্থান করব, রাস্তায় যাবেন, নামেন অভ্যুত্থান করার জন্য। কয়জন আপনার পক্ষে সাড়া দেয়? আপনার দলীয় মাস্তানগুলো ছাড়া বা আপনার দলীয় সমর্থক ছাড়া? তা তো না। তার মানে হচ্ছে যে এটা সরকারকে দেখানো, পাবলিককে দেখানো, দেখো আমরা কিন্তু একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি নাই, আমরা একটা সহি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি এবং আমরা একেবারে সহি বিরোধী দল। সো আমাদেরকে কিন্তু এভাবে ট্রিট করো না। ওনারা সংসদে মিউ মিউ করবেন, সংসদের বাইরে এসে আবার বক্তৃতা দেবেন, আবার পার্সোনাল বক্তৃতা অনুষ্ঠানে আবার ভাই ভাই করবেন। এবং আবার সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে জামায়াত আমির এটাও বলেছে যে আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না। না, গরম বিরোধী দল হওয়ার দরকার নেই। আমি গরম বিরোধী, গঠনমূলক বিরোধী দল। আপনি কোন গঠনমূলক কাজ করছেন? আপনি সংসদে এই পর্যন্ত জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়টা নিয়ে আলাপ করছেন? দু একটা আপনি আমার উদাহরণ দেন যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছি। আপনি কোনো কিছুই আলাপ করেন নাই। আপনি সেই এক রেকর্ড বাজাচ্ছেন, সংস্কার আর গণভোট, যেটাতে বাংলাদেশের মানুষের কোনো মাথা ব্যথা নাই। আপনারা এটা করছেন কি জন্য? আপনারা সেখানে আরো বড় কিছু সিট পাওয়ার জন্য, আপনাদের সুবিধার জন্য, যেটা সরকারি দলও পাত্তা দেয় না, জনগণও পাত্তা দেয় না। দিস ইজ দ্য থিং।
জনগণকে বিচার করার সুযোগ আমরা দিয়েছি? আমরা তো জনগণকে সুযোগ দিয়ে নেই। আমরা তো সরকারি দল সেটাকে ব্যান করছে, ইউনুস ব্যান করে যাচ্ছে, ইউনুসের ব্যান কন্টিনিউশনে এই সরকার করছে, তাই না? জনগণ তো এখানে নাই। সো আওয়ামী লীগ খারাপ করেছে কি ভালো করেছে সেটা জনগণের তরফ থেকে তো জবাব পাওয়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগ আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন নিশ্চয়ই ভালো করেনি। যে নির্বাচনগুলো করেছে সেগুলো তো নিশ্চয়ই ভালো ছিল না। তো তাহলে তাদেরকে পরিণতিটা ভোগ করতে পারতো তারা জনগণের তরফ থেকে। কিন্তু এখানে জনগণের তরফ থেকে ভোগ করার মাধ্যম হচ্ছে ভোট, তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কিন্তু আপনি তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং সম্মিলিতভাবে সব কয়টা বিরোধী দল, সরকারি দল একসঙ্গে চাচ্ছে যে আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। অথচ না, শুধু তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আপনি জেলে রাখবেন। এবং আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কারণে কথা যায়, আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানে হচ্ছে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, যে গণতন্ত্রহীনতা চলতেছে, যেখানে আপনার এক নায়কতন্ত্র বলবো না, আমি বলবো যে যেই সংস্কৃতিটা আমরা চেয়েছিলাম, যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাওয়া, সেটা যখন আপনি অনুপস্থিত দেখবেন, এটা নিয়ে কথা বললে তখন আবার আপনাকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। তো এই যে ট্যাগ দেওয়া, এই যে একদিকে আমরা শেখ হাসিনা এবং তার দলকে আসতে দেবই না, এটা পণ করে রাখেছি, শেখ হাসিনাকে আসতে দেবেন না, সেটাও যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন, সেটার একটা যুক্তি থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, যা আছে তা করেছেন আপনাদের ভাষায়, কিন্তু দল কি করেছে? দলকে যদি আপনি করতে যান, সেই জায়গায় তো প্রশ্ন আসবে। কারণ এই দল তো অনেক সাধারণ মানুষ করেছে, যারা তো অপরাধী না, তারা তো একটা রাজনৈতিক বিশ্বাসে করেছে। আপনি রাজনৈতিক নেতাদেরকে সাজা দেবেন যারা যারা এই কর্মটা করেছে। তো সরকার এবং বিরোধী দল সবাই একজোট হয়ে যখন এগুলো করতে যায়, যেখানে অন্য কোনো এজেন্ডা নাই, সেখানে আলোচনার কি হবে? আলোচনাটা এরকমই হবে যে ভাই এমন কিছু করো না যাতে আমার গদিতে সমস্যা হয়, ভাই তুমিও আমার এমন কিছু বলো না যাতে তোমার অসুবিধা হয়, এবং তুমি এমন কিছু করো না আবার মানুষ আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ হয়ে যায়। সো এখন আওয়ামী লীগ নাইয়ের মধ্যেও আওয়ামী লীগ একটা বিরাট ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে সরকারি দলের মনে, বিরোধী দলের মনে। তারা আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে, আওয়ামী লীগ চারিদিকে শুধু আওয়ামী লীগ দেখতেছে এবং শেখ হাসিনা দেখতেছে, এবং সবার মধ্যে শেখ হাসিনা দেখতেছে, কেউ কথা বললেই শেখ হাসিনার লোক দেখতেছে। এই যে একটা দল দেশকে কিভাবে এগিয়ে নেবে সেই এজেন্ডা বাদ দিয়ে যখন তাদের মনের মধ্যে এগুলো থাকে, তখন সংসদটা অকার্যকরী থাকবে। অতীতে আওয়ামী লীগকে নিয়ে ট্রমার কারণেই কি আওয়ামী লীগ ফোবিয়া আপনার ভাষায় আপনি বলছিলেন, সেটি হয়েছে কিনা? হতে পারে। তারা আওয়ামী লীগ না থাকলে কি হয়? আওয়ামী লীগ না থাকলে তারা একদল নিশ্চিন্তে ক্ষমতায় চলে যায়, আরেক দল যার বিরোধী দলে বসার কোনো ক্ষমতাই নাই, সক্ষমতাই নাই, 4 নম্বর 5 নম্বর দল হয়, সে যায় বিরোধী দল হয়ে যায়। সে জিন্দিগিতেও চিন্তা করে না যে স্বাধীনতা বিরোধিতা করার কারণে তাকে এই বাংলাদেশ রাজনীতি করার অধিকার দেবে। বাট রাজনীতি করার অধিকার না, শুধু বিরোধী দল বানিয়ে দিয়েছে, এবং তারা আবার দাবি করছে যে তারা ক্ষমতায় যাওয়ার মতোই ছিল, তাদের সেই ক্ষমতার জিনিসটা কেড়ে নিয়েছে চক্রান্ত করে, তাই না? তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগ না থাকলে তো এদের লাভ, একদল বিনা ভোটে বা বিনা চ্যালেঞ্জে ক্ষমতায় চলে যায়, আরেক দল যা হওয়ার ছিল না তা হয়ে যায়। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের দ্বিদলীয় সংস্কৃতির চর্চা বহুদিন থেকে চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যাবে তাহলে বিএনপি ক্ষমতার বাইরে থাকবে, এটাই চলছিল দীর্ঘদিন থেকে, এবং এটা এখনো পর্যন্ত চলমান। আপনি যদি ইলেকশন দেন, রিয়েলি আপনি তো ইলেকশন দিচ্ছেন না, আপনি তো এখন সমঝোতার একটা ইলেকশন দিচ্ছে। ইউনুসের পাতানো ইলেকশন করে গেছে, ইউনুস কারে কোথায় দেবে, যেগুলো ভোটে জিতবে এরা কেউ চিন্তা করতে পারে না এই লোক জিতে আসবে, সেগুলো বিরাট ব্যবধানে জিতে আসছে। কোথা থেকে এই ভোট কে দিয়েছে এগুলো নিয়ে এখন কোশ্চেন উঠছে। ওরা আবার একদল আরেক দলরে বলতেছে পাতানো ইলেকশনের ব্যাপারে, এখন অভিযোগও করে, তাই না? আপনি শুনেন নাই যে নাহিদ ইসলামের বিজয় কিভাবে হলো, কিংবা শফিকুর রহমানের বিজয় কিভাবে হলো, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তো এরকম উঠবে, একজন আরেকজনকে গায়েল করবে। ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ কি ছিল? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল স্বীকার করেছে কি, তারা অনুতপ্ত হয়েছে কি, বা যারা পালিয়ে গিয়েছে তারা কি এসে দলের দায়ভার নিয়েছে? আপনি দায়ভার নেওয়ার মতো কোনো সুযোগ দিয়েছেন? আপনি 5 আগস্টের পর থেকে তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের বাড়ি আক্রমণ করেছেন, তাদেরকে জেলে দিচ্ছেন। একজন লোক রাজনীতি করে, সে অপরাধ করেছে, কিন্তু তার ছেলে মেয়ে কি করেছে, তার বউ কি করেছে, তার বাড়ি কি করেছে, তার বাড়িটা কেন আপনি পুড়িয়ে দিয়েছেন, তাকে এখন তার আত্মীয় স্বজনকে কেন আপনি মারছেন? এই যে সংস্কৃতিটা তৈরি করে দিয়েছে ইউনুস, যাকে বলি যে বিশ্ব বাটপার, এটার খেসারত তো আমাদের জাতিকে দিতে হবে। এটা তো এই সরকার করে নাই, কিন্তু এই সরকার সেটা ধারাবাহিকতা পেয়ে গেছে।
সো এই যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই জায়গায় তো আপনি আওয়ামী লীগকে বলতে পারেন, আওয়ামী লীগকে আপনি যদি ঠিকই বলেছেন, আওয়ামী লীগকে যদি উঠিয়ে দিত তাহলে আওয়ামী লীগ ইলেকশন করতে পারতো কিনা, কারণ যদি নিষেধাজ্ঞা না থাকলেও ইলেকশন করতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ এই লোকগুলো ভোট চাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাদের শীর্ষ নেতা যারা ছিল তারা দেশের বাইরে ছিল, তারা এই আইন ফেস করার মতো পরিস্থিতি ছিল না যে দেশে আসবে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যেটা হতে পারতো সেটা হচ্ছে কলঙ্কিত নেতারা যারা অপরাধ করেছিল, যারা দুর্বৃত্ত, যারা এখনো শেখ হাসিনার চারপাশে আছে, তাদেরকে বাদ দিয়ে এই দলটা পুনর্গঠিত হওয়ার সম্ভাবনা ছিল। এই দলটা ভালো লোকদের দিয়ে হতে পারতো, কারণ দল তো দল। আপনি বাজে লোক শেখ হাসিনা যে আবার দেশে আসবেন এই চোর চারটা যেগুলো আছে তার চারপাশে এগুলাকে নিয়ে, তাহলে দলটা কোথায় দাঁড়াবে? তাহলে দলটা তো আর এগোবে না। তাদের ডেডিকেশন আছে, তারা শেখ হাসিনাকে পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে। আপনি হয়তো জানেন না যে এদের সাথে যদি আপনি কথা বলবেন তখন বুঝবেন যে কি পরিস্থিতি, এরা অন্য দলকে কীভাবে দেখছে, নিজেদের দলের নেত্রীকে কী হচ্ছে। আমি শেখ হাসিনাকে আমি কয়েকবার বলেছি শেখ হাসিনার রাজনীতিতে হয়তো তার অধ্যায় শেষ, আর আসবে না, কিন্তু ওরা চ্যালেঞ্জে, ওরা বারবার বলতে চায় যে না, এখানে শেখ হাসিনা যতদিন জীবিত আছে এখানে অন্য কারো সুযোগ নাই যে তার জায়গায় আসার। কিন্তু শেখ হাসিনা নিজে তার দলটাকে পুনর্গঠনের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এটা তারা চেয়ে আছেন। আমরা একজন বাইরের লোক হিসাবে, সাংবাদিক হিসাবে বা সাধারণ লোক হিসাবে আমরা এটা নিয়ে মন্তব্য করতে পারি না। তখন তারা বলে যে আমাদের দল আমরা কিভাবে চালাবো আমরা জানি, তা আপনারা চালান আপনাদের দল। কিন্তু আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী হচ্ছে যে দল থেকে দুর্বৃত্ত যারা ছিল, যারা অপকর্ম করেছে, একদম সরাসরি নাম যদি বলি, এই যে ওবায়দুল কাদের, হাসান, তারপরে আর কি বলেন কতগুলা, এগুলো যদি আবার দলের মধ্যে থাকে, বা এই যে গোলাপ, এই জাতীয় লোকগুলো যদি দল চালায় আবার, তো এই দলে কে যাবে? এই তৃণমূল কর্মীরা এদের কাছ থেকে কি পাবে? তো তাহলে দল কাদের দ্বারা চলবে? দল আওয়ামী লীগের নেতাকর্মীর অভাব পড়ে নাই। তৃণমূল আওয়ামী লীগ এমন একটা দল, সেই ৭৭ বছর বয়সী একটা দল, যেটা 49-এর 23শে জুন জন্ম হলো সেই রোজ গার্ডেনে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, তার যে অতীত, তার ৬ দফা আন্দোলন ৬৬-তে, তার ৬৯-এ গণ অভ্যুত্থান, তার ৭০-এ নির্বাচন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, যারা হাত দিয়ে পুরো বাংলাদেশ আসলো, তার নেতাকর্মীর অভাব পড়েছে? মোটেই না। তার আদর্শ উজ্জীবিত লোক সারা বাংলাদেশে আছে, ঘরে ঘরে আছে। সো এই লোকগুলোকে উজ্জীবিত করে দলটাকে সহি করা, এটা নেতৃত্বের উপর নির্ভর করছে। আপনি বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীর অভাব পড়েনি, কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগের সংজ্ঞা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, সেই জায়গা থেকে কি আওয়ামী লীগ বের হতে পেরেছে বা পারবে? সেটা আমি জানি না পারবে কিনা, এটাই তো বলছি যে উনি যদি সেটাকে, দলটাকে যদি নতুন নেতৃত্বের মাধ্যমে এবং সহি লোকদের মাধ্যমে, ডেডিকেটেড কর্মীদের মাধ্যমে, এখন যদি বলি যে জেল জুলুম নির্যাতিত যে নেতা আছে তাদের মাধ্যমে যদি উনি সামনে না দাঁড়ান, ব্রেন ট্রাস্ট তৈরি না করেন, ওবায়দুল কাদের বা অন্যদের মতো আবর্জনাগুলো দিয়ে যদি উনি দল চালাতে চান, তাহলে তো আগাবে না। তাহলে এই দলটাকে রিফর্ম যে আপনি করবেন, আপনি তো চ্যালেঞ্জে যাবেন। আপনি তারেক জিয়ার দল এখন নবীন প্রবীণে উজ্জীবিত, বিশেষ করে নবীনে উজ্জীবিত একটা দল। এখন বিএনপিতে যারা আছে তারা সব বিএনপি সন্তান, তারা হায়ার করা কেউ না। আগে বিএনপি ছিল 14 দল থেকে আসা, তাই না? এগুলো এখন বিএনপি তার নিজের সন্তানদের দিয়ে একটা দল করছে এবং সেখানে নতুন মুখ আছে। তা আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। আপনি বিএনপিকে কিভাবে মোকাবেলা করবেন, বিএনপিকে চ্যালেঞ্জ কিভাবে দেবেন, এগুলোর উপর নির্ভর করছে। আপনি মৌলবাদীদেরকে কিভাবে ট্যাকেল করবেন। আপনি তো কওমি জননী টাইটেল নিয়েছেন, কিন্তু লাভ তো হয়নি। তাহলে মৌলবাদীরা কেন আপনাকে প্রত্যাখ্যান করলো? মৌলবাদীরা কেন কোনোদিনও আপনার কাছে যায় না? তাহলে মৌলবাদে তোষণ করে আপনার কি লাভ? আপনি তো পান নাই। তো সবগুলো যদি আপনি বিবেচনা করেন, সব কিছু ইভ্যালুয়েশনের মাধ্যমে দলটা কিভাবে যাবে, দলের সমর্থকের অভাব নাই, দলের নেতারও অভাব নাই, কিন্তু কথা হচ্ছে আপনি কাকে পদ দিচ্ছেন সেটার উপর নির্ভর করছে এই দলের ভবিষ্যৎ, এই দলের এগিয়ে যাওয়া। কিন্তু এই দল থাকবে, এই দল আছে, এবং এই দল যতবারই নিষিদ্ধ হোক, এই নিষিদ্ধ হচ্ছে যে কাগজে নিষিদ্ধ। এই কাগজে নিষিদ্ধ, এটা যদি প্রমাণ হয়, 18,000 পুলিশ নিয়োগ দিতে হয় তার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি প্রতিরোধ করার জন্য, আপনি আর্মি নামাতে হয়, আনইউজুয়াল ব্যাপার। এটা কি বাংলাদেশে কখনো দেখেছেন? আর্মি এরকম একটা পরিস্থিতিতে রাস্তায় নেমেছে একটা দলের কর্মসূচি প্রতিহত করার জন্য। তারপরে বিডিআর নামিয়েছেন, তা আর কি আছে? আমি তো আর কিছু দেখি না। বিরোধী দলকে নামিয়ে দিয়েছেন, নিজেরা নামবেন হয়তো,
বাট বলেন না অফিসিয়ালি। কারণ এখনো বিএনপি দ্বারাই নির্যাতিত হয় অনেক জায়গায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে তুলে ধরে দেয় পুলিশের কাছে। এখনো কিন্তু ওই কালচারটা রয়ে গেছে যে ইউনুস আমলে যে মব সংস্কৃতি যেটা শিখিয়ে গেছে সেটা কিন্তু এখনো যায় না। আপনি তো খেয়াল করেছেন মব সংস্কৃতিতে এখন বিদেশেও পাচার হচ্ছে। আমরা ভেরি রিসেন্টলি ইংল্যান্ডেও দেখেছি বাংলাদেশি মব সংস্কৃতি ইংল্যান্ডেও গিয়েছে। তো এই যে এই পর্যায়ে যদি চলতে থাকে, আমি মনে করি আপনি যেটা করছিলেন আওয়ামী লীগ দল হিসাবে প্রতিষ্ঠা যে বিষয়টা, এটা নির্ভর করছে শেখ হাসিনার উপর অবশ্যই, কিন্তু তিনি কিভাবে এটা চালাবেন সেটার উপর কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারি না ওই দলের নেতা নেত্রী কে হবেন। আরেকটা বিষয় ছোট্ট পরিসরে জানি জনাব আনিস আলমগীর, শেখ হাসিনা যেহেতু এখন ভারতে অবস্থান করছে, আওয়ামী লীগ প্রশ্নে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি? আমি এখনো পর্যন্ত দেখিনি, এখনো পর্যন্ত তাদের কথাবার্তায় রাজনৈতিক ইয়েতে কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ প্রশ্নে ভারত এক এবং ভারতের সব কটা দলই এক। আপনি যদি খেয়াল করে দেখেন কংগ্রেস তাদেরকে কি, আওয়ামী লীগকে কিভাবে দেখে। শেখ হাসিনা যখন গেল কংগ্রেস তার সবচেয়ে বড় মিত্র ছিল, কংগ্রেসও তাকে গ্রহণ করেছে আর বিজেপিও করেছে। তারপরে তৃণমূলের মতো দলও এখন শেখ হাসিনা জয়গান গাচ্ছে। তার মানে এখানে কে আছে প্রতিরোধ করা? তার মধ্যে কিছু হয়নি। এবং সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের প্রতি যে আছে, যার প্রীতি সম্পর্ক যেটা ভারত সরকারের আছে সেটা চলমান আছে।